তাহলে আমাকে মেল পড়ি এবং মেল পড়ে আমরা আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে ভৌতিস রয়েছেন এবং আপনারা এসএমএস পাঠাতে পারেন। আমাদেরকে এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমি চলে যাচ্ছি আবারও মেইলে। লিখেছেন যে তাজ এবং তাজের মূল ঘটনায় চলে আসি। লিখেছেন একটি কলেজের হোস্টেল রুমে দুজন মেয়ে থাকতো। একদিন রাতে একটি মেয়ের কোনো একটা কারণে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে এবং ওয়াশরুমটি রুমের কাছেই থাকাতে সে কাউকে না বলে একাই ওয়াশরুমের দিকে বের হয়ে যায়। রাতও তখন বেশি ছিল না। সে সেখান থেকে যখন বের হচ্ছিল ঠিক তখন একটা শব্দ শুনতে পায় এবং ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে যে শব্দটা জানালার কাছ থেকে আসছে। শব্দটা কিসের তা জানার জন্য সে একদম জানালার কাছে যায় এবং সে ওখানে গিয়ে দেখতে পায় যে জানালার নিচে কিছু একটা নড়ছে। সে তখন দেখতে পায় যে জানালার নিচে দুটো রক্তমাখা পা ঝুলছে এবং পা দুটো ঠিক উল্টোভাবে ঝুলছিল। কাটা অংশ নিচে এবং পায়ের পাতা ওপরে এবং পা দুটো হাঁটুর নিচ থেকে কাটা এবং পা দুটোর অনেক বড় বড় কাঁটাওয়ালা। সে এটা দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে কোনো মতে দৌড়ে রুমে পৌঁছায়। রুমে গিয়ে সে দেখতে পায় যে তার রুমমেট বিছানার ওপরে বই পড়ছে। মেয়েটি তখন তার কাছে সব ঘটনা খুলে বলল। সব ঘটনা শোনার পরে মেয়েটি অদ্ভুতভাবে হাসি দিয়ে তার পায়ের ওপর থেকে কাপড় সরিয়ে দিয়ে বলল, দেখো তো এই পা দুটা নাকি। মেয়েটি তখন দেখলো যে বাথরুমে সে যে দুটো পা দেখেছিল ঠিক সে দুটো পাই তার রুমমেটের পায়ের স্থানে এবং সে এটি দেখতে পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তার যখন হুঁশ আসে তখন সে দেখতে পায় তার চারপাশে সেই রুমমেট সহ আরও অনেকে বসে আছে। তাদের কাছে সব খুলে বলার পর রুমমেট বিস্ময়ের সাথে বলে যে সে অর্থাৎ মেয়েটি যখন রুম থেকে বের হয় ঠিক তখন তার রুমমেটও একটি বই আনার জন্য রুম থেকে বের হয়। অর্থাৎ তার রুমমেট সে যখন ওয়াশরুমের দিকে গেল তার রুমমেটও বই আনার জন্য রুমের বাইরে চলে গেছিল এবং বইটি এনে রুমে প্রবেশ করার সময় সে দেখে মেয়েটি মেঝেতে পড়ে আছে। এই অবস্থা দেখে সে তাড়াতাড়ি হোস্টেলের অন্য সবাইকে ডেকে আনে। সো এই ছিল ঘটনা। আমি চলে যাবো, একটা ঘটনায় চলে যাই না একটা ঘটনায় চলে যাই। ওকে, আমাদের সঙ্গে প্রথম যিনি আছেন গেস্ট তার সাথে একটু আমরা কথা বলি। আপনার নামটা আমাকে একটু বলবেন। Hello, listeners. This is Zico from Gulshat. ওকে, সো ইকো আপনার তো বেশ কিছু ঘটনা আছে এবং সেই ঘটনা থেকে কোনটা আমরা আগে শুনছি কোনটা? আসলে এই ঘটনাটা সবগুলো আপনাকে বাইরে শোনানো হয়নি। তো ফার্স্টে আমার নিজের সাথে যেটা হয়েছে সেটা আপনি বলতে চান। বেসিক্যালি আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমার সাথে মানে ৩টার মতো ঘটনা ঘটছিল, বাট কোনোটাই আমি বলব না যে কোনো হরর ঘটনা আচ্ছা। অথবা সামথিং লাইক কোনো ভূত আসছে আমার সামনে এরকম কিছু না। ফার্স্ট যেটা ঘটনা বলবো সেটা হচ্ছে, আমি জায়গার নাম উল্লেখ করতেছি না। সেটাও কিছুদিন আগে বলতে কি লাস্ট ২-৩ এপিসোড আগে সুমন ভাইরা আসছিলেন যখন, তখন তারা বলছিলেন তারা একটা জায়গায় গিয়েছিলেন যেখানে তারা ২-৩ তলার নিচে চলে গেছিলেন, যেখানে জিবরান ভাইয়ের অনেক জ্বর ছিল, রাইট? তো ওইখানে আমি আমার আমার দেশের বাড়ি ওখানেই, আশেপাশেই। তো আজকে থেকে ২-৩ বছর আগে আমি ওখানে গিয়েছিলাম। আমি মাঝে মাঝেই যাই, বাট ২-৩ বছর আগে গিয়েছিলাম যে আমি নিচে দেখবো কি আছে। তো আমার সাথে আমার এটা না শোনার আগেই আমি দেখিয়েছিলেন মানে না, না, আমরা আমরা জানতাম যে ওখানে আচ্ছা, প্রচলিত ব্যাপারটা জানতেন আপনারা যে আছে। কিছু উইয়ার্ড কিছু আছে ওখানে, নাকি মানুষজন অনেক ভয় পায়, নিচে অনেক কিছু আছে। এরকম ছিল যে ওইখানে নাকি এক জমিদার ছিল, সে নাকি ওই উপরে কিছু চেম্বারের মতো আছে। আপনারা যখন গেছেন হয়তোবা দেখছেন একদম উপরে, রুফের উপরে যে কিছু চেম্বার আছে আলাদা আলাদা। দুটোই এক জায়গায় কিন্তু নাও হতে পারে। সে একটা কারণে আমি ওটা বলতেছি। হ্যাঁ, সেটাই। আপনি আপনার স্টোরিটা বলেন। আহ, ওইখানে আমি যাই এবং ওখানে ৩টা ফ্লোর আছে। তো আমি সেকেন্ড ফ্লোর পর্যন্ত যেতে পারছি, থার্ড ফ্লোরে যেতে পারিনি বিকজ ওইটা পুরো বন্ধ ছিল। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে আমার সাথে আমার আমার আরও ২-৩ জন ফ্রেন্ড ছিল। তো আমরা বলতেছি কই ভূত কই কিছু তো আসে না, এই সে আমাদের সাথে লাইট ছিল। আমরা ওখানে ঢুকছি মাগরিবের কিছুক্ষণ আগে। তো ঢোকার পরে ঘুরতেছি, কিছুই তো নাই। তো তারপর আমরা অনেক ফটো সেশন করতেছি যে আচ্ছা ভূতের সাথে ছবি টবি তুলতে। আচ্ছা, আপনি একটু মাইকের কাছ ধারে একটু কাছে আসতে হবে। হ্যাঁ। তো আমরা তো আমরা ওখানে ফটো সেশন করছি যে ভূত কই ভূতের সাথে অথবা ছবি টবি তুলবো। তো মানে একদম সেন্ট্রাল যে চেম্বারটা আছে ওইখানে যাওয়ার পরে, মাঝখানে যেই ঘরটা, ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে ওখানে চারদিকে ৪টা ঢোকার জায়গা আছে। তো
একটা দিকে আমার একটা ভাইয়া দাঁড়াইছে আর বাকি দিকে আমরা দাঁড়ানো। পেছন দিকে লাইট দিয়েছি যেন মানে দেখা যায় যে ক্যামেরার পজিশন ঠিক আছে কিনা। ক্যামেরা আমার হাতে ছিল। তো তার আগে যেটা বলি যে আমরা যখন ওইখানে যাই মাটি মানে যেহেতু নিচে আন্ডারগ্রাউন্ডে অনেক গরম ছিল। বাট সার্টেনলি মানে পুরো এনভায়রনমেন্টটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। মানে ভালোই ঠান্ডা হয়ে যায়। লাইক মানে মনে হয় শীত লাগছে এরকম কিছু একটা। তো তারপরে আমি একটা স্মেল পাই। আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি, "তোরা কি কোনো গন্ধ পাচ্ছিস?" বলতেছে, "না, তেমন কিছু পাচ্ছি না।" বাট আমি যে স্মেলটা পাই এটা এরকম লাইক আ ফুল পচে গেলে যে গন্ধটা হয় আরকি। জিনিসটা মানে অনেক ভালোও না আবার একদম খারাপও না। মানে ফুল পচে গেছে এরকম কিছু একটা। তো আমি স্মেলটা পাওয়ার পরে আমি ছবি তুলি আরকি। তার একটু পরেই ছবি তুলতে যাই। তো ছবি তোলার সাথে সাথেই যেটা হয় যে আমার ভাইয়ের ছবির ঠিক মানে ডান কোণায় একটা ফ্লাইং অবজেক্ট দেখতে পাই আমি। তো যদি কোনো পোকা ওখান দিয়ে যায়, যেহেতু আমাদের কাছে টর্চ লাইট আছে আমরা দেখতে পারবো। কারণ একটা পোকা তো আর 40-60 কিলোমিটারে যাবে না। ঠিক না? আমার সামনে দেখা যাবে। তো জাস্ট মানে হঠাৎ একটা ছবি চলে আসলো। দেন আমরা যেহেতু ৪ টা কোণায় ছিলাম, মানে ৪ টা ঢোকার যে দরজা আর রুমটা খুব বেশি বড় ছিল না। এটার সময় এই চেম্বারটার সময় হবে। একটু বড় হইতে পারে। তো আমরা পুরাটাকে ভালোমতো সার্চ করি কোনো পোকা আছে কিনা এখানে। লাইক জিনিসটা একটু বড়, এরকম একই সাইজের হইতে পারে। তো ওখানে কিছুই ছিল না। তো জিনিসটা দেখতে লাইক এরকম যে আমাদের কাছে মনে হইছে আমরা এই পর্যন্ত যে কয়জনকে দেখাইছি। তো তারা বলছে এটা কি জানি না আমরা। তো জিনিসটা দেখতে লাইক একটা মানুষ সামনের দিকে হয়তোবা ২ টা হাত বাড়িয়ে আছে। পেছনে ২ টা পা। মানে পাটা হলো ব্লু মানে ফায়ার ওখানে এরকম পায়ের একদম মানে এই যে আর পেছনে ডানাও বলব না অথবা কোনো কাঠির মতো কিছু এরকম একটা। আমি ছবিটা আমার সাথে নিয়ে আসছি। আমি দেখাবো ইসের পরে। তো এটা আসার পরে মানে কয়েকজন ভয় পেয়ে যায়। তো আমি বলতেছি, "না, এটা নিশ্চয়ই কোনো পোকা-টোকা হবে।" তারপরে ভালো মতো সার্চ করি, আশেপাশে দেখি না, এরকম কিছুই নাই। কারণ দোতলার নিচে মানে মাটির আন্ডারগ্রাউন্ডের মানে ২ টা ফ্লোর নিচে এরকম কিছু থাকার কথা না। হয়তোবা বাদুড়ের বাচ্চা থাকলে এরকম কিছু থাকতে পারে। বাট ওইটা তো এরকম শেপের হবে না। অবভিয়াসলি। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আমরা আমাদের মানে বাসায় চলে আসি। এই আরকি কাহিনীটা ছিল। আচ্ছা। সো আমরা কি আরেকটা ঘটনায় যাবো? এখানে কিছু বলবেন? না মানে ছবিটা আমরা আগে দেখি, তাই না? ছবিটা দেখে তারপরে মজা হবে। ওকে। সো আমরা নেক্সট ঘটনায় চলে যাই। নেক্সট ঘটনায় হ্যাঁ, আমরা নেক্সট যে ঘটনা আছে আমরা আরেকজন আছে ওনার কাছ থেকে একটু ঘুরে আসি। তারপরে আপনার কাছে আবারও আসছি। আ আপনার নামটা বলবেন একটু। কি আসতে হবে একটু? আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমি মোহাম্মদ সাইফুর রহমান আদিল, পেশায় একজন আইনজীবী। তো আমার পড়াশোনার জীবনের পুরোটা সময়, বিশেষ করে আমি যখন বয়স আমার ১০ পার হয়, তখন থেকে আমি সবসময় বলতে কি প্রায় সময় আমার সাথে আমি আমার আশেপাশে জিন বলতে কিছু একটা আর্ট করতে পারি। তো অ্যাকচুয়ালি আমাদের বংশগতভাবে জিনিসটা আছে। আমার বড় দাদা হুজুর, আমার দাদা, তারা সবাই জিন পড়াতেন। তো আমাদের একটা মাদ্রাসাও আছে ১৮৯৫ সালের চাঁদপুরে। তো ওখানে একটা সময় ছিল যখন ১ম মাদ্রাসার নামকরণ করা হয়, তো মাদ্রাসার নামকরণ করা হয়েছিল মাদ্রাসাতুল জুলকারনাইন। কারণ উনি বিশ্বাস করতো যে উনার মাদ্রাসায় উনার কাছে মানুষের সাথে জিনরাও পড়াশোনা করে। তো লাস্ট যে জেনারেশন আমরা পেয়েছিলাম, যারা উনাকে দেখেছিল, মাওলানা মজিদ সাহেবকে, তো তারা বলতো যে প্রায় সময় রাত্রের বেলা আমার দাদির কাছেও আমি শুনছিলাম যে প্রায় সময় রাত্রিবেলা দেখা যেত যে ওনাকে শূন্যে করে কেউ ভাসায় নিয়ে যাচ্ছে। তো ওনার এটা আসলে ওনার কারামতি ছিল না, এটা ছিল ওনাকে চরে নিয়ে যাওয়া হতো। তো চরে একটা আসর বসতো, প্রায় বৃহস্পতিবার রাত্রে চরে আসরটা বসতো। তো সেই আসরে উনি পড়াতেন এবং মুরব্বীরা দেখতেন। যারা মুরব্বী বলতে যারা আমার দাদার বয়সী, যাদেরকে আমি পেয়েছিলাম, প্রায় ৬-৭ জন ছিল তার স্টুডেন্ট যারা মারা গেছে, অলরেডি নেই বলতে গেলে কেউই। তো তারা বলতো যে আমরা শুধু দেখতাম, চরের পাশে আমরা যখন যাইতাম তখন দেখতাম যে অনেক সাদা পাগড়ি পরা লোক, মানে কাউন্ট করার মতো না, সহজে কাউন্ট করা যেত না, ওনাকে ঘিরে বসে আছে। তো ওনার আরেকটা কারামতি যেটা ছিল, যেটা সবসময় হতো, উনি কলকাতায় ২৪ পরগনায় প্রায় সময় প্রতি মাসে একবার যাওয়া আসা করতেন। তো উনি কখনো স্টিমার যেতেন না, তো সবসময় নৌকায় যাওয়া আসা করতেন। এবং অবাক্যর বিষয় হচ্ছে ওনাকে প্রায় সময় বিভিন্ন ঘাটে মাঝি ছাড়া নৌকা চলতে দেখা যেত। তা একটা সময় ওনার ইন্তেকালের পরে এই জিনিসটা একটু কমে আসে।
তো আমি এরপরে আমার দাদার সময় বা আমার ফাদারের কাছ থেকে তেমন কিছু শুনতে পাই নাই। আমার ফাদার কোনো সময় আসলে বলতো না, কিন্তু আমার সাথে যখন হলো তখন আমার ফাদারকে দেখলাম একটু সিরিয়াস হলো উনি। আমার খুব আতর ইউজ করার অভ্যাস ছিল। তো আতর ইউজ করার অভ্যাসটা এত চরম মাত্রায় যে আমি কখনো কখনো মানে একসাথে দুইটা তিনটা ফ্লেভার শরীরে বিভিন্ন জায়গায় আমি মাখতাম। তো একটা সময় দেখা গেল আবার আমি স্যারের কাছে পড়তাম, তো ওখানে ওনার কাছে কিছু বা প্যারানর্মাল কিছু দেখতে পাই। ওনার কাছে কিছু জিন ছাত্র আসতো, প্রায় সংখ্যায় কখনো 2 জন, সংখ্যায় কখনো 3 জন। তারা কোরআন শরীফ পড়তো, কিন্তু তারা কখনো খুব একটা সাউন্ড করতো না, খুব লো ভয়েসে। তা আমি যখন পড়তাম তারা শুধু শুনতো, এবং আমি চলে যাওয়ার পরে তারা পড়াশোনা শুরু করতো। তা আমি মাঝে মধ্যে আড়ি পেতে শুনতাম। একদিন এমন সমস্যা হলো, আমি উজু করতেছি, ওদিন খুব আতর মাখলাম, তাই অনেক পারফিউম মাখা, আমি উজু করতেছি। উজু করার সময় পিছন থেকে কে যেন আমাকে পানি মারলো। পানি মারলো তো মারলো, আমার পুরো শরীর ভিজে গেছে। অ্যাকচুয়ালি পিছন থেকে যদি পানি মারা হয়, নিশ্চয়ই সামনে পেট বা তার নিচে অংশ কিন্তু ভিজবে না। কিন্তু আমার ক্ষেত্রে কি হলো, আমার পুরো শরীরটা পানিতে ভিজে গেল। আমি পিছন থেকে তাকালাম, কিন্তু কোনো পানি দেখলাম না। কারণ যেখান থেকে পানিটা মারছে সেখান থেকে অ্যাটলিস্ট 2 ফোঁটা 3 ফোঁটা পানি থাকতো, সেখান থেকে কোনো পানি নাই। আমি আন্দাজ করতে পারতেছিলাম যে পানিটা হয়তো 1 ফিট দূর থেকে মারা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করব। আমি তাকালাম আশেপাশে, কিছুক্ষণ পর দেখলাম আমি উঠে যখন নামাজের দিকে গেলাম, নামাজের দিকে যেতে যেতে আমি দেখলাম যে আমার শরীর পুরো শুকিয়ে গেছে এবং খুব জ্বর আসলাম। বাসায় চলে গেলাম, 1 সপ্তাহ জ্বরে ভুগলাম। তারপর আমি আমার স্যারকে জানাই ঘটনাটা। তখন আমার স্যার বললো যে আমার এই আতর ইউজ করার বিষয়টাতে ওরা আকৃষ্ট হয়ে গেছে, এবং আমাকে দাড়ি না ওঠা পর্যন্ত উনি যেটা বললো যে দাড়ি না ওঠা পর্যন্ত আতর ইউজ করা বন্ধ করে দিই। আচ্ছা, আপনি একবার কোনো একটা জিন বা কিছু একটা দেখেছিলেন সেটা বলে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার বিয়ে হয় 31 ডিসেম্বর। তো বিয়ের পরের দিন সকালবেলা, বিয়ের পরের দিন না, আপনি স্টুডেন্ট লাইফে একটা দেখেছিলেন। স্টুডেন্ট লাইফে সেটা আমি স্টুডেন্ট লাইফে আসলে এটা জিন ছিল কিনা আমি এখন পর্যন্ত শিওর না, বাট আমার কাছে সন্দেহ হচ্ছে। ঘটনাটা ঘটছে এরকম যে আমি হোস্টেলে থাকতাম, মাদ্রাসা হোস্টেলে। তখন ওয়াজ মাহফিল হচ্ছিল। মাহফিলের সময় আমাদের বাধ্যতামূলক ছিল যে রাতের বেলা মাহফিলে থাকতে হবে। তা আমরা ছিলাম। তা আমাদের মধ্যে থেকে 2টা স্টুডেন্ট ওরা টয়লেটে গেল, মানে মসজিদ থেকে বেরোয়। অ্যাকচুয়ালি ওদের আসলে পড়ানোর ইচ্ছা ছিল, তো ওরা গেল। তো ছিল ওই জায়গাটা এরকম যে টয়লেটে যাওয়ার আগে একটা হাউস ছিল আমাদের। হাউসটা এখন নেই অবশ্য ওখানে। হাউস ছিল, সে হাউসের ডিপটা ছিল আপনার প্রায় 20 ফিট। 20 ফিট ডিপ ছিল। প্রায় 3000 লিটার পানি মানে হাউসটা ধরতো বলতে গেলে। তা আমি যখন যাই তখন অ্যাকচুয়ালি হাউসের কল বন্ধ থাকার কথা। তখন হাউসের কলটা দেখি বন্ধ। আমি আপনাকে একবার সেটার কথা বলছি, যে ঘটনাটা সেটা আমি একটু বলি। আপনি আমাকে একটু আগে বাইরে বলেছিলেন যেটা, সেটা হচ্ছে যে আপনি পড়তে গিয়ে তখন আপনি কোনো হ্যাঁ, একজনকে সে আমি সেটা হচ্ছে প্রথম দিন যেদিন আমি আমার স্যারের কাছে আমি জিন দেখতে পাই। প্রথম দিন সেদিন আমি তখন ক্লাস 10-এ উঠবো। 9 থেকে 10-এ 2001 2010-এর মাঝামাঝি শীতের সময়। তো দেখলাম যে 2টা লোক আসলো। তো স্যার বের হয়ে গেল, রুম থেকে বের হয়ে গেল, 2টা লোক আসলো। তো লোক 2টা মুখ থাকা বলতে কি আসলে অ্যাকচুয়ালি ওখানে পুরুষ মানুষ বলতে আমি আর স্যার। আর লোক 2টা কিন্তু পুরুষ ছিল। মানে তাদের বিহেভ, চালচলন, তাদের কথা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু তাদের বিহেভে বোঝা যাচ্ছিল যে পুরুষ মানুষ। কিন্তু পুরুষ মানুষ, কিন্তু তাদের মানে মাথায় যে চাদর মানে রুমাল দেওয়া ছিল, রুমালটা প্রায় বুক পর্যন্ত চেহারা দেখা যাচ্ছিল। এবং তারা যখন রুমে ঢুকলো, স্যার তখন আমাকে ইশারা করলো রুম থেকে বের হয়ে যাওয়ার। তো যখন আমি বের হয়ে যাবো তখন অ্যাকচুয়ালি বের হতে ইচ্ছে করতেছিল না, কারণ তখনও আমার ভিতরে মানে পারফিউমের নেশাটা খুব বেশি কাজ করতো। তো আমি দেখলাম, যেটা মানে অনুভব করলাম, রুমটা খুব মানে কমফোর্টেবল একটা ওয়েদার আসছিল রুমের ভিতরে, যদিও খুব গরম। রুমটা একদম ঠান্ডা, এবং এত সাংঘাতিক রকম মানে কারো গন্ধ ওদের মানে 2জনের গা থেকে আসতেছিল। আর স্যারের গায়ে কোনো পারফিউম ছিল না, ওদের গায়ে খুব গাঢ় গন্ধ ছিল, খুব গাঢ়। মানে গন্ধে বলতে গেলে একরকম নেশা হয়ে যাওয়ার মতো। তো পরবর্তীতে আসলে প্রথমে যে ঘটনাটা আমি বলছিলাম যে পানি মারা হয়েছিল আমাকে, পরবর্তীতে আমি স্যারের কাছে জানার পর আমি জানতে পারি যে ওরাই ছিল। ওরা চাচ্ছে, ওরা মানে পছন্দ করতো না কোনো মানুষ পারফিউম গায়ে দিয়ে কোনো মানুষ চলাফেরা করবে, এটা পছন্দ করতো না। এবং ওরা যেখানে যাইতো সেখানে কোনো পারফিউম কোনো মানুষ ইউজ করলে ওরা সমস্যা করতো। ওকে, আমরা আবারও ঘটনায় চলে যাব, এবং আমরা আবার যাব আমাদের প্রথম ঘটনা যে বলেছিলেন তার কাছে। আপনার সেকেন্ড যে ঘটনাটা একটু আমাদের বলবেন, একটু এগিয়ে আসতে হবে। ওকে, স্যার আপনার নামটা একবার বলবেন। জিকো। জি, আর একটু জোরে কথা বলতে হবে, রাইট?
হ্যালো, দিস ইজ ইকো এগেইন। এখন যে ঘটনাটা বলবো সেটা বেসিক্যালি আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে, লাইক এলাকাতে কিছু বড় ভাই থাকে না ভাই, এরকম এক বড় ভাইয়ের ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটছে। তো অনেক আগের ঘটনা। তো সে একটা মানে যে কোনো একটা ট্রান্সপোর্টেশন কোম্পানির ড্রাইভার ছিলেন ওই সময়। মানে আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। তো তার ডিউটিটা ছিল রাতের বেলা বেসিক্যালি তার মালিককে নিয়ে বর্ডার এরিয়াতে যেতে হতো, বিকজ ইন্ডিয়া থেকে ট্রাক আসে, এগুলোর ডেলিভারি টেলিভারি ঠিক মতো হচ্ছে কিনা এগুলো দেখার জন্য। তো হোয়াটএভার, ওখানে একদিন যাচ্ছিল মানে সবসময়ের মতোই একদিন যাচ্ছিল ওখানে। তো হঠাৎ রাস্তায় একটা জায়গায় যাওয়ার পরে আপনারা হয়তো বা জানেন যে ওদিকে যাওয়ার সময় রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর থাকে না, মানে খুব আগেই এগুলোই হয়ে যায় বাড়িঘরগুলা। পরে অনেক পরে মানে অনেক রাস্তা ফাঁকা থাকে। তারপরে বড় ইয়েটার মানে যেখানে আর কি ওই ট্রাক ট্রাকগুলো থাকে, আমি যাইনি কখনো, বাট আমি যে সার্ভিসে আর কি। আচ্ছা, তো রাস্তার মাঝখানে হঠাৎ তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে ওর ড্রাইভার নামার পরে চেক করে দেখা যায় গাড়িতে পানি নেই, কি পানি শেষ হয়ে গেছে। তো আফটার দ্যাট ওই মালিক বলে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে তো আর আমরা করতে পারবো না, ওয়েট করতে পারবো না, বিকজ আমাদের ওখানে কাজ আছে। সো ট্রাই করে যে কত তাড়াতাড়ি আমাদের পানির ব্যবস্থা করা যায়, তুমি একটু আশেপাশে সার্চ করে দেখো। তো তখন সে একটি লাইট নেয় আর একটা মানে বোতল নিয়ে চলে যায় পানি খোঁজার জন্য। তো আশেপাশে মানে রাস্তা থেকে একটু নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা জঙ্গল। সেখান দিয়ে মানে উনি মানে মানুষ জঙ্গলে হাঁটাচলা করলে তো একটা রাস্তার মতো হয়ে যায় নর্মালি, আমরা যেটা জানি ওরকম রাস্তা ধরে উনি একটু আগে সামনে যাওয়ার পরে দেখে একটা ক্যানেল। তো ওইখানে পানি যাচ্ছে, খুব বেশি বড় হবে না। তো তখন মানে হালকা হালকা আলো ছিল রাতের আকাশে। তো উনি ওখানে যাওয়ার পরে বোতলে পানি নেয়, পানি নেওয়ার পরে যখন ঠিক ব্যাক করতে যায়, ঠিক তখন দেখে তার বাঁ পাশে অথবা ডান পাশে আমি শিওর না, যাই হোক ওখানে দেখে যে একটা মানে মহিলার লাশ করে আছে। আচ্ছা, সেটা হলো একটা বিবাহিত মহিলা, মানে রিসেন্ট হয়তো বা বিয়ে হয়েছে, এরকম একটা মহিলার লাশ পড়ে আছে ওখানে। তো সে লাশটার কাছে যাওয়ার পরে দেখা যায় একদমই মানে লাশটা হয়ে গেছে, নরম হয়ে গেছে, হয়তো বা কিছুদিন পরেই পচে যাবে একটা। আর সো মানে দেখতে এরকম লাগছিল। তো হালকা আলোতে তার হাতে কি যেন একটা জ্বলছিল অনেক বড়। তো ওইটা তখন উনি এটা দেখে, হাতের দিকে ভালো করে করে দেখে যে একটা আংটি খুব বড়, মানে একটা ডায়মন্ড অথবা সামথিং লাইক দ্যাট এরকম কিছু আছে ওখানে। তো সে ওইটা ধরে টান দেওয়ার পরে তার নখটা ছিঁড়ে চলে আসে। আর চলে আসার পর সে ভয় পায় এবং ওইটা হাতে নিয়ে, যেহেতু মানে মানুষই তো আমাদের মানে একটু তো থাকে এইসব জিনিসের প্রতি। তো সে ওটা নিয়েই চলে আসে ওখান থেকে। ওখানে চলে আসার পরে অনেক ভয় পায়, বাট নিজেকে নিয়ে কন্ট্রোল করে। জানি না কীভাবে কন্ট্রোল করে নিজেকে, এবং ওখানে আসার পরে ওনার এই গাড়িতে পানি দেয় এবং গাড়ি নিয়ে চলে যায়, ওনাদের গন্তব্যে চলে যায়। তো তারপরে যেটা হয় যে তারপরে ওই সময় এটা যেহেতু আজকে থেকে প্রায় 40 বছর হইতে পারে, এরকম 35-40 বছর আগের ঘটনা। তো ওই সময় উনি ওইটা সেল করে একটা ভালো অ্যামাউন্টই পায় এবং এটা দিয়ে ফার্দার বিজনেস করে। আচ্ছা, তো আস্তে তার ওরকম একটা মোটামুটি বিজনেস হয়ে যায়, এবং যেহেতু সে একজন এক্সপিরিয়েন্স ড্রাইভার ছিলেন, বিকজ অফ দ্যাট সে পরে কী করে তার নিজের প্রয়োজনে যখন যেতে হতো এইসব জায়গায়, যেহেতু তার বিজনেসটা সেম, সে নিজেই গাড়ি ড্রাইভ করে যেত। আর হয়তোবা সে এটা এনজয় করতো, বিকজ তার এত বছরের একটা এক্সপিরিয়েন্স। তো সে নিজেই যেত। তো তার অনেক বছর পরে যখন মানে এটা হবে 2000 একটু আগে, তো ওই সময় সে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল তার একটা কাজে রাতের বেলা। যেহেতু সে আগে তারই ছিল, তার মানে কোনো প্রবলেম হয় না রাতের বেলা যেতে, রাতের বেলা যাচ্ছে। তো হঠাৎ করে তার গাড়ির আবার সেম প্রবলেমটা দেখা দেয়, উনি গাড়ি থেমে যায় এখানে। তো গাড়ি থেমে যাওয়ার কারণে উনি আবার গাড়ি চেক করার পরে দেখে গাড়িতে পানি নেই। আচ্ছা, মিনটাইম তার মনে পড়ে যায় যে এরকম কিছু তার সাথে আগেও হয়েছিল, এবং জায়গাটা তার কাছে মানে পরিচিত, ফ্যামিলিয়ার লাগছে। তো সে তখন ওখানে মানে করে তার আগে যেই যতটুকু মেমোরি ছিল যে এরকম কিছু হতে পারে, তো উনি ওই রাস্তা দিয়ে যায় এবং যাওয়ার পরে আসলে ক্যানালটা পায় আবারও সেকেন্ড টাইমের মতো। সেকেন্ড টাইম পায়। পাওয়ার পরে ওখানে যায়, ওখানে যে পানি নেয়, পানি নেওয়ার পরে উনি যখন ব্যাক করতে যায় ঠিক তখনই দেখে হ্যাঁ ওখানে একটা লাল ওইরকম শাড়ি পরে একটা মানে মানে নতুন বউ যেরকম আর কি, ওইরকম মানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। আচ্ছা,
দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে উনি ভয় পেয়ে যায় ওখানে যে তুমি কে, তো এখানে তুমি কি করতেছো? তখন মহিলা বলে যে তুমি আমাকে চিনতে পারো না। পরে উনি বলে কে তুমি, আমি তোমাকে চিনি না। পরে বলে মানে ওনার আঙুলটা, মেয়েটার আঙুলটা নাকি তখন দেখায় যে তুমি যেটা নিয়ে গেছো এই সব কিছু। এর দেখার পরে সে ওখানে চিৎকার করে এবং দৌড়ে চলে আসে। দৌড়ে চলে আসার পরে গাড়িতে ঢুকতে পারছে, মানে এরকম এই অবস্থায় সে মানে ওখানেই করে সেন্সলেস হয়ে যায়। আচ্ছা, সেন্সলেস হয়ে যাওয়ার পরে সকালে হয়তো বা মানুষজন তাকে পায়, পাওয়ার পরে তাকে বাসায় পৌঁছে দেয় এনি হাউ। দেন সে মানে বাসায় আসে, বাসায় এসে আসার পরে অনেকদিন অসুস্থ ছিল, লাস্ট পর্যন্ত সে আর সার্ভাইভ করতে পারে। মারাই গেছে। অলরাইট, সো এই ছিল ঘটনা, রাইট রিজিকো? ওকে, এটা ছিল জিকোর ঘটনা। আরও একটা ঘটনা শুনে আসি, এবং এখন যার সাথে আমরা ঘটনাটা শেয়ার করব, শুরুতে আপনার নামটা একটু বলবেন। হ্যাঁ লিসেনার্স, আমি তানভীর মাসুদ ইয়ান। আমি বিবিএ পড়ছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। Okay. আমি যেটা বলবো এটা হচ্ছে আমার দাদার একটা স্টোরি নিয়ে। উনি হজরত নামাজের টাইমে একবার আমাদের গ্রামের বাড়িতে উনি মসজিদে সে আপনার সঙ্গে তো আরও একজন আছেন, তার সেও থাকলে বোধহয় সুবিধা হয়, right? বলেন। হ্যালো লিসেনার্স, আমি অয়ন, আমি ঢাকা সিটি কলেজে ফার্স্ট ইয়ার পড়ছি। ওকে, দাদা একবার ফজর নামাজের সময় উনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিল। তো অজু করার পর উনি মসজিদে যখন যাবেন তখন আমাদের বাড়ি থেকে একটু দূরে দেখলেন দক্ষিণ সাইডের দিকে একটা শেপ দাঁড়ায় আছে। জাস্ট একটা মহিলার মতো লাগছে, মানে শেপটা এমন হয় যে ওটা একটা মহিলা, এটা বোঝা যাচ্ছে, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি কি ওটা বোঝা যায় না। তো দাদা সিরিয়ালি এত ভোরে, এখনো আজান দেয় নাই, টাইমটা অ্যাকচুয়ালি ছিল তখন 4:30 4টার এরকম মধ্যে, এখনো আজান দেয় নাই, এটা কি এখানে দাঁড়ায় আছে। তো দাদা কিউরিওসিটি উনি গেলেন ওই জায়গায়, এবং যতই সামনে যাচ্ছিলেন ততই মানে ওই জিনিসটা পেছাচ্ছিল। মানে একটু উনি একবার আসলে তখন স্পষ্ট না যে এটা কি সত্যি কোনো মেয়ে নাকি তো দাদা যাচ্ছিলেন, কিন্তু একটা সময় যায় এই জিনিসটা যেটাই হোক ওটা একটা গাছের সামনে গিয়ে ওটা অদৃশ্য হয়ে গেল। জাস্ট ওখানেই, মানে ওকে আর দেখা গেল না। দাদা ওরা তো ফিরে পাবার এটা কোথায় গেল ওটা কিছু বুঝে না, কিন্তু স্যারে এই ওনার একটা হাসির শব্দ শুনলেন। এখন ওটা দেখার জন্য উনি হাসিটা কোত্থেকে আসছে যা শোনা যাচ্ছে, হাসিটা উপর থেকে আসছে, একটা গাছের উপর থেকে। এখন দেখলেন এবং ওই জিনিসটা ওনার গাছের উপরে দাঁড়ায় আছে। গাছের থেকে গাছের যে আগাটা তার চেয়ে কিছুটা উচ্চতা, সেটা লোক থেকে দাঁড়াইছে না, মানে অনেক লোক আসছে ওইটাই বোঝাচ্ছে। এখন দাদা ওই জিনিসটা দেখে উনি ওটার মানে ওয়ের একটা হাসি ছিল। তো দাদা কিন্তু উনি বড় মানুষ, এত শখ উনি সহ্য করতে পারে না, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো ওদিকে ফজর নামাজ তো হয়ে গেছে। ফজর নামাজের ওখানে স্থানীয় মুসলিম ইমাম সহ যারা মানে যে যার বাড়িতে চলে যাচ্ছিল, তো যাওয়ার সময় দেখে ওই আমার দাদা ওখানে মানে অজ্ঞান হয়ে পড়ে পড়ে আছেন। তো ওনারা ওনাকে যেহেতু চিনেন, ওনারা আমাদের বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আনার পরে ট্রিটমেন্ট মানে সকালবেলা ওনার জ্ঞান ফিরলো। তারপর বললো যে কী হয়েছে, তো উনি বললেন এরকম অবস্থা। কিন্তু ওনার অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট মানে বলার পরে উনি খুব অসুস্থ অবস্থা ছিলেন, ওনার মানে একজন সেন্সেস ছিল না। তখন স্থানীয় একজন বড় হুজুরকে আনালো। তো উনি যা বললো যে এটা একটা মানে কিছু একটা মানে খারাপ জিন টাইপের, এটা ওনার উপর হয়েছে। বা সেটা চিকিৎসা করার আজানের সময় সে আর কি ওখানে সেখানে আসছিল, সেই সময় কি ওনাকে পেয়ে গেছিল বুঝতো এরকম। কিন্তু ওটা আবার ছেড়েও দিচ্ছে দাদাকে, কিন্তু ওটার এফেক্টের দাদার উপর ছিল কয়েকটি গাছ, আর উনি সুস্থ হয়ে গেছে। সো আপনার একটা ঘটনা আছে, তাই না? ওরা হচ্ছে আমাদের বাড়িতে অনেক মামা আর কি স্বামী চলে গেল। অন্য যেটা হতো আর কি, আমার দুটো বাড়ি ছিল, জমিদার বাড়ি ছিল। একটা সার্টেন টাইম পরে নতুন একটা বাড়ি করেন, দেন জমিদার বাড়ি সবাই সেখানে শিফট হয়ে যায়। বাট ওনাকে যখন বলা হলো, কিন্তু উনি বলুন যাবে না, উনি ওখানে থাকবে, উনি ওখানে যে ফিল করে উনি একলাগে থাকতো। ওকে, তো কিছুদিন পরে সব কিছু ঠিক হয়ে চলতেছিল। কিছুদিন পরে আপনি ঘুমার সময় বিভিন্ন রকম আওয়াজ শুনতো। তো কেউ হাত ছাদের উপর বা পা টেনে টেনে একটু ঘরে এপাশ থেকে ওখানে যাচ্ছে এরকম আওয়াজ। তো এটা চলতো। কিছুদিন পরে সে শুনলো যে আর ঘুমের মধ্যে যে কেউ একজন কাঁদতেছে, একটা মেয়ের কণ্ঠে কান্না কাঁদতেছে। তো সে একদিন দুই দিন ফার্স্ট আমি যেটা বুঝি তার মনে ভুল, সেরকম কিছুই না, টেনশন সাফি ছিল। তো সেগুলো যেটা মনে ভুল। পরে একদিন সে সত্যিই যে সে দেখলো আর কি যে একদিন জানলা খোলা ছিল। তো সে দেখলো কি একটা মেয়ে জানলার বাইরে দিয়ে ধরে দাঁড়ায় আছে, আর চুলগুলো আর কি উঠতেছে। তো এই লম্বা চুলের কারণে ভাবেছে যে সেটা হয়তো মেয়ে হইতে পারে। তবে একটি জিনিসটা তাকেছে সেদিকে, ওটাও আমাদের তাকে আছে।
একটা সময় পর যখন যাবে জিনিসটা ডাকতে পারে এটা আসলে যে ফেস করতে ঠিক তখন জিনিস অদৃশ্য হয়ে গেল। আচ্ছা দেন তারপর সেদিনের জন্য শেষ হয়ে গেল। তারপর কিছুদিন পরে যেটা হলো সেটা কান্না আওয়াজটা আবার শোনা যাচ্ছিল। তুমি রাতে ঘুমাতে পারতাম না, জাস্ট কেউ যেন ওর মাথার কাছে এসে কাঁপতো আর কি। উইয়ার্ড আওয়াজ, মানে এটা কান্নাও বলা যাবে না, মানে এটা রাতের মধ্যে ভয় পাওয়া তোর জন্য যথেষ্ট। কিন্তু উনি সাহসী মানুষ, তাও ওনার মানে এটা আর সবচেয়ে বড় যে কথা যে ঘরের মধ্যে উনি একলা, তো ওনার মনে হচ্ছে দোতলা কেউ হাঁটতেছে, একটা পায়ে আওয়াজ আসতো, আর মাঝে মধ্যে একটা গ্লাস ভাঙতেছে। আর যখন উঠে গিয়ে দেখতেছে না গ্লাসের মধ্যে কিছু ছিল না। তো পরে আর কি উনি এক খুঁজের কাছে গেল, তো ওখানে বললো আর কি যে ঘরের উপর করে দোষ আছে, অথবা ওনার উপর কিছু একটা সমস্যা আছে, এটা উনি ওই হুজুর এখানে না আসলে বুঝতে পারবে না। তো ওনাকে আনা হইলো, উনি আসলো, আসার পর উনি পুরো ঘরটা পর্যবেক্ষণ করলো। তবে যেটা বুঝতে উনি কোনোভাবে ওনার সাথে জিনিসটা ঘরেতে ঢুকছে, আর সেটা অনেক ডিস্টার্ব করতেছে, যে এই জন্য যে উনি কোনো একটা কারণে ওই জিনিসটাকে ডিস্টার্ব করছিল আর কি, ওই পাওয়ারটা ডিস্টার্ব করছে, সেই জন্য একটু এটা আমার কাছে আসছে। সো পরে ওনাকে এক ধরনের তাবিজ দেওয়া হলো, যেটা সবসময় গলায় করে রাখতো। দেন তারপর ওই তাবিজের কারণে সে চলে গেছে, আর সেটা খুব বেশি তো গড়ায় না জিনিসটা। সো এই ছিল ঘটনা। আমরা এখন ঘটনায় চলে যাই। সাকিব ভাই কি ঘটনাটা কি রেজওয়ানের কোনো ঘটনা আছে? আরে রেজওয়ান আমার একটা ঘটনা ফাইন। এটা আসলে আমার গল্প না, আর আমার গল্প যদি এটা হয়তো আমি আসলে এটা বলতাম না। আচ্ছা, কারণ এখানে একটা ঘটনা আসলে একটু অন্যরকম। আচ্ছা, তো আমার একটা ফ্রেন্ড ছিল মুনায়ের, জিব্রানও চেনা, জিব্রানের ফ্রেন্ড। আর ও আমার সাথে আমার একটা ব্যান্ডে প্লে করছে। তো একবার ওর বাসা উত্তরা, তো আমার বাসায় প্রায় আসতো। আমার বাসা তো মোহাম্মদপুরে, আর ওর বাসা উত্তরাতে। তো আমরা রাতে জ্যাম করতাম, গিটার জ্যাম করতাম। তো একদিন সে হঠাৎ আসলো, মানে তার চেহারা খুব মানে ভয়ঙ্কর, চুল্লো দাঁড়ায় গেছে এরকম একটা ব্যাপার। কি ব্যাপার, মনে হয় কি হয়েছে? বলে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি আজকে, আমি একটা মেয়েকে মেরে ফেলছি উত্তরা রোডে। তুমি অ্যাক্সিডেন্ট করছো, মেয়েকে মেরে ফেলছো? বলো কি, পুলিশ কেসে গেল? মানে হ্যাঁ, এরকমই কিছু একটা। তো কি করবো এখন? আমি তাহলে আগে চলো তোমার গাড়িটা সার্চ করি, তুমি অ্যাক্সিডেন্ট করছো, তোমার তো দেখতে হবে, তার রক্ত রক্ত লেগে আছে, ঠিক করতে হবে। কে দেখলাম কোনো রক্ত টক্ত কিছুই লেগে নেই, কিছুই না, কোনো কিছুই না। পরে উত্তরা রোডেও খবর না হলো, আসলো কেন, আসলে পরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা কিছু, তো কিছুই আসলে হয় নাই। কিন্তু মোনায়েত আমাকে যে গল্পটা বললো, আর আমি একটা কথা বললো, কিন্তু খুব সত্যি কথা বলো, যে এটা তুমি জানো সাধারণত মিথ্যা কথা বলতো না। সাধারণত মিথ্যা কথা বলতো, বাট এখন বলো। না না না, আমার মনে হয় না এটা মিথ্যা কথা ছিল, কারণ সে আমি ওকে নিজের চোখে দেখছি, যে মানে ফেশিয়াল এক্সপ্রেশন ছিল, যেটা একটা ভয়ঙ্কর অবস্থা। সে আসলে ওয়ার্ডটা ছিল, অনেকে অ্যাক্সিডেন্ট করলে মানুষের যেরকম অনেক নার্ভাসে, যে সেরকম একটা জিনিস ছিল। তো ও আমাকে বললো যে সে আসতেছে ঢাকা উত্তরা রোডে, কিন্তু যে একটা রেল ক্রসিং আছে, যে যেটা দিয়ে বাট ইসে চলে যায়, যে এখন মানে বসুন্ধরার দিকে যে ওই জায়গাটাতে। তো ও দেখলো যে হঠাৎ করে তিনটা মেয়ে রাত্রে 12টার দিকে, প্রথমে জীবন মনে হয় রাত 12টার সময় তিনটা মেয়ে তো রাস্তা পার হওয়ার কথা না, আর তো অনেক উঁচু আইল্যান্ড। ওখানে আমি দেখলাম তিনটা মেয়ে রাস্তা হঠাৎ করে আমার সামনে আসলো, আমি তাদের উপর দিয়ে চলে গেলাম গাড়ি নিয়ে। তো এটা একটা ই পরে আসলে ওটা কোনো কিছুই ছিল না, কিছুই হয় নাই। তো তা আমার ধারণা ছিল সেটা একটা ভূত। আমি বললাম যে এটা তো ভূত, যে তুমি ভূতের হাতে পড়ছো। এরপর থেকে মনে হয় রাতের বেলা কখনো ওদের ঢাকা উত্তর রোডে গাড়ি চালাইতো না। এটা হচ্ছে এটা ওই রাস্তাটা নিয়ে অনেক প্রবলেম। চকিতে ঢাকা উত্তর ওই রাতে গাড়ি রাইড করতো না, কারণ আমি ওকে বলছিলাম এটা ভূত ছিল। তো আর কোনো খুব সুন্দর সময় চলে আসবো, দেখছি এটা চলে ওদিকে বলে সুই রাস্তা নিয়ে আসলে অনেক ঘটনা আছে। স্পেশালি ওই স্পটটাতে একদম ওই সেটাই। তা আমি আসলে সাউন্ড নিয়ে কাজ করি, তো আমি একটা জিনিস জানি যে দেখবেন অনেক সময় হরর মুভিগুলোতে কিন্তু সাধারণত মানে যে সাউন্ড মিউট করে দেয়, তাহলে কিন্তু অনেক হরর কোনো মানে ভূতের কোনো সিন থাকলেও সেটা ভয় লাগে না, কারণ ওই সাউন্ড ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনেক কিছু। এবার অনেক সময় সাইলেন্ট থাকে, তবুও কিন্তু করে, কারণ আসলে হিউম্যান নেচার কিন্তু 16 হার্টসের নিচে আসলে শোনে না। কিন্তু 16 হার্টসের নিচে যদি কোনো ভাইব্রেশন দেওয়া যায়, সেটা কিন্তু মানুষ নার্ভাস সিস্টেমে কিন্তু ফিল করে যে সামথিং। আমার ধারণা হয় যেসব জায়গায় মানুষ এই ধরনের ভূত টুত দেখে, আসলে আমি তো ভূত বিশ্বাস করি না, জিবরান সাকিব আমাকে মারবে, তো আমার ধারণা ওসব জায়গায় বোধহয় এই ধরনের রাকিব মারবে, সাকিব ভাই মারবে, ডেফিনেটলি আমি জিবরান মারা যায়, তা আমার ধারণা মার, ও তো আমি বিশেষ বলি, আমার ধারণা ওসব জায়গাতে কোনো ফ্রিকোয়েন্সি টিকোয়েন্সি থাকে এরকম কিছু, হয়তো বা থ্যাংক ইউ প্রফেসর রেজওয়ান মূল্যবান বক্তব্যের জন্য। হ্যাঁ। আচ্ছা, আমি এখানে দেখলাম অনেক মানুষ অনেক ভূত অনেক ধরনের নতুন ভূত, কোরআন ভূত, মামদ ভূত, তারপর দুঃখী ভূত, অনেক ভূত SMS পাঠিয়ে, সব ভূতের কাছে আমার একটা রিকোয়েস্ট। আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে যে আমাকে একটা গরু কিনে দেবে এবার কোরবানি দেয়।
তো বউ মানে আমি গরিব তো আমার টাকা পয়সা নেই, সে আমাকে বলছে একটা গরু কিনে দেবে। যদি আমাকে সে গরুটা কিনে না দেয়, প্লিজ সব ভূত যেন কার উপরে ভর করে, এটা আমাদের রিকোয়েস্ট, প্লিজ ভূতগুলা আমাকে হেল্প করো, এটা তোমার পরে রেজওয়ান তো গাইডের কি হয়েছে? না ওনাদের স্টোরি তো আমি জানতাম না, বাট ওই অ্যাজ রাসেল ওয়াজ সেইং ওই রাস্তায় অনেক ওই ঘটনা আছে, লট অফ পিপল হ্যাভ হ্যাড এক্সপিরিয়েন্স। আমি একটা জিনিস খাই সাকিব ভাই দেখেছি ওই রাস্তাতে, যতদিন আমি আমার ম্যাক্সিমাম আত্মীয় স্বজন সবাই উত্তরাতেই থাকে, তো যতবারই আমি ওই রাস্তা দিয়ে দেখেছি আমি একদমই সত্যি আপনি আপনি জানি একটা আমি দেখি যে গাড়ির কাঁচ বা কোনো একটা কাঁচটা যেরকম ভাঙা পড়ে থাকে, মানে এটা এটা রেগুলার হয় যে কাঁচ টাচ কিছু একটা পড়ে আছে ওই ঠিক মানে এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায় এরকম যে আমি কিন্তু মাঝে মাঝে দেখি এটা। তো হিল বেড়ে গেছে, so এখন প্রবলি এসব কমে গেছে। আগে তো অনেক জনমানুষ আছে, আর তো ডিভাইডেড ছিল না, এখন তো হিউচের ছিল না, ইয়ে ছিল না। রাস রিচ করা তো আমাদের স্টোরিতে আছে আগে কুটা সো কল্ড এক্সপোলি, আমারও তোর যেটা ছিল রুমে রোমান্টিক আমাদের বেসিক্যালি এটা জাস্ট লাস্ট উইকের ঘটনা। লাস্ট উইকের ঘটনা না, লাস্ট উইক আগে কারণ লাস্ট উইক উই ডিসকভার্ড সামথিং এলস। আচ্ছা যাই হোক, এই 1-2 সপ্তাহ আগের কথা। তো ঘটনা ঘটছে আমাদের বাসাতে। আমি তো এখন ভর্তি সেট কোয়ার্টারেই আছি, কারণ আমাদের এডিটিং চলছে, সাবজেক্ট কাজ চলছে। সো জিবরান আসছে, তো উইকেন্ড ছিল, তো উইকেন্ডে জিবরান আসছে, তো রাতেবেলা অর্থিনে অ্যালবাম রেকর্ডিং হচ্ছে, হেভি ফুর্তি হচ্ছে, সেই ইভেন্টটা কোয়ার্টারে। তো নতুন যে মুভিটা বেরোচ্ছে গ্রিন ল্যান্টার্ন, জিবরান ওটা দেখে নেই, ওটা সে ডিভিডি নিয়ে আসছে, সো আমরা ওটা দেখবো। ফাইন, তো আমরা মুভি ছাড়ছি অ্যারাউন্ড 3:30-4 রাত, ফ্রাইডে রাত ছিল পরে। সেটা তো আমরা মুভি টুভি দেখলাম, তো দেখে বিভিন্ন কারণে মুভির অনেক কিছু আমাদের পছন্দ হয়নি, অনেক কিছু এনজয় করেছি, অনেক কিছু পছন্দ হয়নি। তুমুল ডিসকাশন এটা নিয়ে, কারণ আমরা বিগ কমিক ফ্যান্স। তো গ্রিন ল্যান্টার্ন কোথায় কী পড়ছে, সেই ধরনের মুভি ভালো হয় নাই, ক্যাপ্টেন আমেরিকা ভালো হয় না, এগুলো বহুত কিছু নিয়ে অনেক সব ধুয়ে ফেলতেছি আমরা, আর কি সব ফাটাই ফেলতেছি। এরকম করতে 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 তখন বাজে 7টা। এই কথা হচ্ছে, তো আমরা এমনভাবে বসেছিলাম, মানে আমি তুমি যেভাবে বসেছি এরকম ফেসিং মানে মুখোমুখি টাইপের। তো জিবরান বসেছিল বিছানার উপর, আমি বসছিলাম আমার একটা টেবিলের পাশে চেয়ার আছে, চেয়ারে। আর আমাদের দুজনেরই সামনে হচ্ছে টিভিটা, মানে সামনে আজ মুখোমুখি তাকালে এক সাইডে টিভিটা, আর সাইরাল টু আস বা প্যারালালি আমাদের টিভিটা আছে, মানে ঘুরে তাকালেই টিভি আর এরকম। সো টিভি থেকে আমাদের দূরত্ব হবে সে 5 ফিট ম্যাক্স, আচ্ছা এর বেশি না আছে। সো আমরা কথা বলছি, তো সাডেনলি সামথিং হ্যাপেন্ড। আমাদের 7টা সকাল ভোরবেলা, হ্যাঁ সকাল 7টা বাজে, সামথিং হ্যাপেন। তো আমার ব্রেন এটা রেজিস্টার করছে যে সামথিং হ্যাপেন। জিবরান আমাকে কি যেন বলছিল, আঙুল তুলে আমার দিকে পয়েন্ট করে বলতেছে কি ব্যক্তি যেন এটা বলতেছে। তা আমিও খুব শুনতেছি, মাথা রাখতেছি, সামথিং হ্যাপেন। মাই ব্রেন রেজিস্টার যে একটা জিনিস হয়েছে কিন্তু এটা সম্ভব না, সো ইগনোর ইট। আচ্ছা, সো আমি এটা ইগনোর করছি। আমি যেভাবে তোমার দিকে যেভাবে তাকিয়েছি, ওই যেভাবে দিয়ে তাকিয়েছি। জিবরান কথা বলতেছে, বলতে বলতে ও কি জানি বলতে বলতে হঠাৎ করে আঙুল তুলে জাস্ট থেমে গেল। থেমে গেলে তারপরে সে যেই জায়গাটায় ওই জিনিসটা হয়েছে ওইদিকে পয়েন্ট করছে, পয়েন্ট করে বলছে কি আচ্ছা না থাক। উনিও নোটিস করছে, মানে ওরও ব্রেনে প্রবলেম হচ্ছিল যে এটা কি হলো, এটা কি দেখছি নাকি না, ঘটনাটা কি হলো। তবে সেও জিনিসটা আচ্ছা না থাক বলে ইগনোর করার প্রিপারেশন নিয়েছে, যেটা সে ইগনোর করে কথা ফেরত যাবে যে কথা বলছিল। এটা আমি তখন বুঝে গেছি যে জিবরানও দেখছে, আমিও দেখছি, কারণ সে এক্স্যাক্টলি ঘুরা ওর হাত তোলা ছিল, আমার দিকে পয়েন্ট করছিল, সে তুলে যেখানে জিনিসটা হয়েছে ওখানে পয়েন্ট করছিল। আচ্ছা পয়েন্ট করে আচ্ছা না থাক বলে সে এটা হয় নাই আর কি। আমি তখন ইমিডিয়েটলি বলছি জিবরান তুই দেখছিস, তাহলে বলি হ্যাঁ। জিনিসটা কি এখান থেকে এখানে গেছে, বলে হ্যাঁ। চল সুরমাই রুম, এত সুরমাই রুম হচ্ছে পাশেই, দৌড় দিয়ে সুরমাই রুমে গেলাম, ওখানেও হেভি আড্ডা হচ্ছে। তো ওখানে গেলাম, তো সুরমাই বললাম সুরমাই চাতা হয়েছে রুমে। বেসিক্যালি আমি আর জিবরান তুমি আমি যেভাবে বসে আছি ওই প্যারে বসে আছি। এখন ইমাজিন আমার বাম দিকে ওই যে উনি যেখানে বসে আছে, সেটা রেডিওতে কীভাবে বোঝানো যায় না, মানে আমার বাম দিকে আমার 5 ফিট দূরে হয়তো, আচ্ছা মানে একটা ত্রিভুজের মতো হচ্ছে ট্রায়াঙ্গল শেপ। সো বাম দিকে 5 ফিট দূরে হঠাৎ করে সামথিং ফ্লোর থেকে সে আধা ফিট উপরে সামথিং পাপড আউট অফ এক্সিস্টেন্স, আর ঠাস করে আসলো কালো, হ্যাঁ ইট জাস্ট কেম, ঠাস করে জিনিসটা ছিল না, ওটা আসলো। তারপরে আমি ধরো তোমার দিকে তাকিয়েছি, জিনিসটা হচ্ছে ওখানে, সো আমার কোনাকুনি দেখতে পাচ্ছে। আমি দেখলাম যে সাই করেটাও ধরো এভাবে
সাই করে সে ধর ডান দিকে বাম দিকে চলে গেল আর কি। অ্যাকচুয়ালি আবার কি ডিসিপ্লিন। আচ্ছা, বা জিনিসটা ফাট করে আসলো, এসে একটা ই হয়েছে আবার সুপার ফাস্ট। সো অ্যান্ড ইট ওয়াজ ধরো একটা 1.5 ইঞ্চি স্কোয়ার যদি আমি ধর, বা একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপ একটা 1.5 ইঞ্চি, এবং আমার কাছে মনে হচ্ছে স্টার্লিং এভাবে ছিঁড়ে গেছে, বুঝছো? আমি দেখছি যে হঠাৎ করে আমি কথা বলছিলাম, আমার ডান দিক থেকে একটা কিছু একটা মানে কোণা থেকে সামথিং অ্যাপিয়ার্ড, সাই করে দিক গেল ঠিক 1.5 ফিট উপর দিয়ে। আমি মানে আমার মনে হচ্ছিল যে আই স ইট, বাট আমি এটা কি আমি মানে গেস করে মানে আমি কি বলে যে সেটা ভুল হতে পারে এরকম কোনো কিছু। ও করে ডিসিশন নিয়ে নিছে, মানে আমি আমি তো কথা বলছিলাম না, সো আমার ডিসিশন নেওয়াটা এক্সটার্নাল হয় না, ইন্টারনাল হচ্ছে। আমি কথা শুনতেছি, এটা হচ্ছে এক্সাইটেড হয়ে মানে আসলে কথা বলতেছিল, কথা মাঝখানে এটা কি রইলো, ও আচ্ছা কথা বলছিল তখন। হ্যাঁ, সে তো কথা বলতেছে, বলতে বলতে থাইমা ওইদিকে পয়েন্ট করে ও আচ্ছা না থাক সেটা বাদ। আর হচ্ছে কি আমি মানে প্যাশন, মানে আমরা দুজনেই খুব প্যাশনেট। সো বেসিক্যালি ইট ওয়াজ আ রেক্ট্যাঙ্গুলার থিং, ব্ল্যাক, ইট অ্যাপিয়ার্ড আউট অফ নোওয়্যার আমার টিভির নিচে, ঠাস করে আসলো, এসে সাই করে গিয়ে আবার চলে গেছে। এবং আমরা উই গট ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট, বিকজ আমরা অনেক বছর আগে, প্রায় 5-6 বছর আগে, আমরা জিব্রানের জমিদার বাড়িতে, করটিয়া পান্নি ফ্যামিলির জমিদার বাড়ি আছে, ওখানে আমরা গেছিলাম পান্নি। ওখানে ওখানে আই আই হ্যাড আ সিমিলার এক্সপিরিয়েন্স উইথ অ্যানাদার ফ্রেন্ড অফ মাইন, অ্যান্ড আমি একটা জায়গায় বসতে আমি প্যারালালি বসেছি। এক্স্যাক্টলি, আপনি অনেক শুরুর দিকে একবারই খাসা কাপড় বলছে অনেক ছিলাম একদম প্রথম দিকে। So, ওখানে যেটা হয়েছিল, ওখানে জিনিসটা আরো ছোট ছিল এবং আমার চোখের সামনে দিয়ে গেছে, মানে চশমা যদি পরে থাকি, চশমার এই সাইড থেকে এই সাইডে, আর ডান চোখ থেকে বাম চোখ থেকে ইট অ্যাপিয়ার্ড হিয়ার, হয়ে গিয়ে আবার না। আচ্ছা, সো তখনও কিন্তু আমার ব্রেন জিনিসটা রেজিস্টার করে বসছে যে এটা হয় নাই, সেটা তুমি জেনে কথা বলো না। এবং আমি তখনও টেনে কথা বলি নাই। তখন আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে তুই কিছু দেখছিস, তখন আমি রেসপন্ড করছি, হ্যাঁ আই জাস্ট স সামথিং, ডিড ইউ সি সামথিং, অবস্থা হ্যাঁ আই স সামথিং। তারপরে উই কম্পেয়ার্ড নোটস এন্ড দেখা গেলো যে আমরা একটা স্কোয়ার শেপ একটা কোত্থেকে, এগুলো পোকা না, পোকা হলে বোঝা যায়। সো সেম উইথ মি এন্ড জীবন। সো আমরা তারপরে ঘরটা খুঁজলাম যে এটা কি বড় পোকা ছিল নাকি, বলছে এটা তারা পোকা বা এনিথিং এলস, তা আমরা খুঁজে টুজি কিছুই পাইনি। সো এটা আবার সুমনভাই রিসেন্টলি একটা ঘটনা বলেছিল, ইনফ্যাক্ট লাস্ট টাইম আমরা এখানে আসছিলাম, যে জিন নিয়ে, জিন অ্যাপিয়ার্ড এন্ড ক্লেম টু বি সামবডি এলস, রাইট? একদম। সো তখন থেকে আমাদের আশেপাশে এসব অ্যাক্টিভিটি বেড়ে গেছে। সো দিস ইজ জাস্ট আদার এক্সাম্পল আর কি। এবং ওই শেপটাই মানে সেকেন্ড টাইম দেখ, ওই শেপটাই, এবং জিব্রান ফার্স্ট টাইম দেখে নাই যখন এটা করটিয়াতে হয়েছিল, তখন সেটা দেখে নাই। জিব্রান ইনফ্যাক্ট আজ পর্যন্ত ও হ্যাঁ, আমি মানে এরকম ফিজিক্যাল ম্যানিফেস্টেশন আমি লাইফে দেখিনি। আমি পোর্ট্রেট অ্যাক্টিভিটি দেখেছি, যেগুলো জিনিস উঠতে, এগুলো হতে আমি দেখেছি, কিন্তু অ্যাজ ফার এজ এই মানে ফিজিক্যাল সামথিং হচ্ছে, সো আমি কথা বলতে বলতে এত এক্সাইটেড ছিলাম, ওটা দেখে আমি মানে ব্রেইন আমি কি বলবো, মানে ডিড ইউ হ্যাভ সামথিং ইন ইয়ার রুম, মানে সাকি কি বলবো, খাবার গালি খাবো উল্টা বলে, সাকি তো সেকেন্ডে কথা বলে আমার। সো সো আবার চলে গেল, এটা নিয়ে আমরা হেভি এক্সাইটেড হয়ে তো আর ঘুম তুলতে প্রশ্ন উঠে না। সকাল 7টা বাজে তখন, হাতে সব মজার ব্যাপার যে আমরা তো সবসময় ভাবি যে আজান পড়ে গেছে, সূর্য উঠে গেছে, তো এখন এখানে উই গট এ মেসেজ যে না, it has nothing to do with night or day. I don't know. এটা শুনতে অবভিয়াসলি এটা ভয়ের স্টোরি না, তো উদ্দেশ্য না যে মানুষকে ভয় পাওয়ানো, বাট জিনিসটা ওয়াজ ভেরি 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 উইয়ার্ড। ট্রু, ভেরি ট্রু, যে এটা মানে আসলে অনেক উইয়ার্ড। মানে আমি যদি জিবরান যদি তখন ওই হাতটা এভাবে ডান দিকে না সরতো, মানে ও কথা মাঝখানে যদি না থেকে বেঁচে তো সারা জীবন বলতে আমি এটা বলতামই না। এবং আমার এটা সেকেন্ড টাইম ইন মাই লাইফ এটা হলো যে এইরকম একটা ঘটনা ঘটছে, এবং জাস্ট বিকজ আরেকজন রেসপন্ড করছে দেখে আমি মানে এটা নিয়ে কথা বলছি। সো আমি বলতাম না, কিন্তু হ্যাঁ, জিবরান কিছু তো আমি তখন না বলতাম যে জিবরান তুই কিছু দেখছিস, তো সেও বলতো না, কারণ সে একদমই না। ও আচ্ছা না থাক বলো, এটা ডিসমিস করে দিচ্ছে, যেটা হতেই পারে না। তার চোখের সামনে একটা জিনিস তো হঠাৎ করে অ্যাপিয়ার করবে না, আর আবার একটা ডিস্টেন্স গিয়ে এটা আবার ডিসঅ্যাপিয়ার করবে না। এটা পপ আপের মতো উঠছে। পাপা হার বলবে এটা স্ক্রিন আসলো, এসে এভাবে গিয়ে নাই। আর আমি ওর হচ্ছে কি টেবিলটা ছিল, তো টেবিলটা ক্রস করে একটা ওয়াল, ও বাথরুমে আছে, আমি ক্লিয়ার ভিউ অফ বাথরুম ডোর, ওয়াল সব কিছু দেখছি, ঠিক ওইখানে হচ্ছে ড্যাব, মানে
মানে ওয়ালের কাছে যে মানে যদি ওয়ালের সাথে লাগতো বাড়ি হতো কিছু না স্পেশাল দিস মাচ ডিস্টেন্স মানে স্ট্রেঞ্জ লাইক সো আমার রেজিস্টার করে নেই মানে আমি পুরো আমি ইগনোর করছি না না ঠিক আছে উল্টা বলতো আমার মাইন্ড প্লে ট্রিক্স যেগুলো বলতাম তারপর মজা এসে আমি তো তারপরে নার্সাস থেকে 8টার সময় ঘুমাইনি জিবরানও ঘুমাতে পারিনি। আর সারাদিন সারাদিন চিন্তা করতেছি এটা কি দেখলাম তো এই লিখছি আল্লাহর সাথে কি করতেছি ভতিস চললো এ না করি তো অনেক দুই রাত কারণ অনেকদিন মানে আমি দেখিনি তো কোনো সময় সো দিস ওয়াজ মাই ফার্স্ট মানে ফিজিক্যাল সব থেকে ফিল করতে পারেন সবচেয়ে বেশি, এটা তো হ্যাঁ মানে বললাম তো আমি জানি না মানে এখানে কোনো ফিলিং টিলিং ছিল কোনো ফিলিং কিনবো টাইমই তার আগে দেখা থেকে ইট জাস্ট অ্যাপিয়ার এন্ড আমরা তবে খুঁজছি লাইক তেলাপোকা হ্যান্সার আমি ওই দিন রাতে ফাটায় ওষুধ দিছি যাতে তেলাপোকা আমার রুমে তেলাপোকাই নেই সারপ্রাইজ ইনফ্যাক্ট কি একটা হ্যাঁ মানে দ্যার ইজ নাথিং দেয়ার খুব মানে ওই বাসায় পেস্ট কন্ট্রোল খুব ভালো মশা আছে রে So, মশা তো এত বড় হয় না মশা অত বড় হবে না। বড় হয় হ্যাঁ সো তেরিচি বড় কি হতে পারে তেলাপোকা বড় একটা পোকা পোকার ফ্লাইটের একটা প্যাটার্ন থাকে এত ফাস্ট হয় তখন আমি বললাম কোন পোকা আই নো দ্যাট এত ফাস্ট হয় মানে ওই এক সেকেন্ডের মধ্যে আমার কয়টা জিনিস মাথায় ঘুরছে এটা আমরা হ্যাঁ সামনে এটা না পোকা দেখলাম না সামথিং মানে জাস্ট আই লেফট এভরিথিং টু না একদম সত্যিই তাই।